21শে জুলাই 2025। ঢাকার আকাশ আর 5টা দিনের মতোই শান্ত ছিল, কিন্তু হঠাৎ দুপুরে বিকট শব্দে কেঁপে উঠল গোটা উত্তরা এলাকা। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণরত যুদ্ধ বিমান ফ্লাইট ক্যাপ্টেন তৌকির ইসলামের নেতৃত্বে সরাসরি আছড়ে পড়ল উত্তরা মাইলস্টোন স্কুলের উপর, আমাদের স্বপ্নের উপর, আমাদের কোমলমতি ফুলদের উপর। এক মুহূর্তেই নিঃশেষ হয়ে যায় সেই বাগান। মুহূর্তের মধ্যে আগুন আর কালো ধোঁয়ায় ঢেকে গেল চারপাশ। স্কুলের বাচ্চাদের কোলাহল থেমে গিয়ে পরিণত হলো আর্তনাদে। চোখের সামনে আগুনে পুড়ে ছারখার হয়ে যায় জীবন, ভালোবাসা, ভবিষ্যৎ। পাইলট ফ্লাইট ক্যাপ্টেন তৌকির ইসলামও এই ঘটনায় প্রাণ হারান। মানুষ ছুটে আসে, হয়তো কাউকে বাঁচানো যাবে এই আশায় সবাই ব্যস্ত। এই ছুটে চলার ভিড়ে এক মায়ের মতো মানুষ মেহেরিন ম্যাম নিজেকে উৎসর্গ করেন, বাঁচান 20টি প্রাণ। নিজে পুড়ে যান, কিন্তু ভালোবাসাকে পুড়তে দেননি। আমরা তাকে শ্রদ্ধা জানাই, কারণ মায়েরা পুড়তেও জানেন, আবার ভালোবাসাকে আগলে রাখতেও জানেন। এই আগুনের মধ্যেও ফুটে ওঠে এক মধুর দৃশ্য। ভাই নাফি, বোন নাজিয়া। ভাই খুঁজছে তার বোনকে, বোন খুঁজছে তার ভাইকে। এই ভালোবাসার ছবি যেন তাজমহলকেও হার মানায়। তবে সবচেয়ে বড় কষ্ট যে পেয়েছে তারা হলেন সেই পিতামাতা যারা হারিয়েছেন তাদের সন্তান, যাদের স্বপ্ন চিরতরে থমকে গেছে। তারা কাকে বলবেন ভাত খেয়েছো, কাকে নিয়ে ভাববেন সে একদিন বড় হবে, কাকে আগলে রাখবেন বুকে। আজ আমরা হেরে গেছি, হেরে গেছি জাতি হিসেবে, সমাজ হিসেবে। আমরা হেরে গেছি কিছু নিষ্পাপ শিশুর কাছে। আমরা হারিয়েছি আমাদের ভবিষ্যৎ কাণ্ডারীদের, আমাদের সবচেয়ে সুন্দর ফুলদের। এই ভয়াবহ দুর্ঘটনায় 31 জন নিহত হয়, যাদের বেশিরভাগই শিশু, এবং মারাত্মকভাবে আহত হয় আরও অনেকে। যখন একটি যুদ্ধবিমান ভেঙে পড়ে সরকারিভাবে প্রায় বলা হয় কারণটা যান্ত্রিক ত্রুটি, কিন্তু আসলে ব্যাখ্যাটা কি এত সহজ? নাকি এই সহজ ব্যাখ্যার আড়ালে লুকিয়ে আছে গাফিলতি আর অব্যবস্থাপনার এক দীর্ঘ ইতিহাস? তারা হয়তো বলবে এটা নিছকই দুর্ঘটনা, কিন্তু ভিতরের খবর অন্য কথা বলে। আজ আমরা সেই কথাই বলবো। আমরা গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব এই ট্র্যাজেডির জন্য দায়ী থাকবে কে। শুধুই কি একটি দুর্ঘটনা, নাকি একটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আর নাগরিক সুরক্ষার প্রতি চরম উদাসীনতার করুণ পরিণতি? যে কোনো বড় দুর্ঘটনার পর যেমনটা হয়, একটি সরকারি ভাষ্য সামনে এসেছে। জানানো হয়েছে বিমানটি উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। ফ্লাইট ক্যাপ্টেন তৌকির ইসলামের শেষ মুহূর্তের বীরত্বের প্রশংসা করা হয়েছে। বলা হয়েছে তিনি বিমানটিকে জনবসতিহীন এলাকায় নেওয়ার চেষ্টা করেছিলেন। আর দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে একটি শব্দ: যান্ত্রিক ত্রুটি। সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপের আশ্বাসও এসেছে। শোক প্রকাশ, আহতদের জন্য সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা, আরেকটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনেরও ঘোষণা শোনা গেছে। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যা যা করণীয় তার সবই করা হচ্ছে, কিন্তু এই মসৃণ আস্তরণের নিচেই জমতে শুরু করেছে সন্দেহের কালো মেঘ। প্রথম প্রশ্ন উঠেছে হতাহতের সংখ্যা নিয়ে। দুর্ঘটনার পরপরই বিভিন্ন গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীর বর্ণনার সঙ্গে সরকারি পরিসংখ্যানের গরমিল দেখা গিয়েছিল। মানুষ তখন সন্দেহ করতে শুরু করে সরকার কি আসল চিত্রটা গোপন করার চেষ্টা করছে। এই সমন্বয়হীনতা সাধারণ মানুষের মনে অবিশ্বাসের জন্ম দিয়েছে। দ্বিতীয় এবং সবচেয়ে বড় প্রশ্নটি উঠেছে স্বয়ং বিমানটিকে নিয়ে। F-7 BGI, এটি চীনের তৈরি, যা আসলে রাশিয়ার 60-এর দশকের MiG-21-এর একটি আধুনিক সংস্করণ। কিন্তু আধুনিক শব্দটা এখানে কতটা খাটে? সামরিক বিশ্লেষকরা বলছেন এই মডেলের বিমানের উৎপাদন 2013 সালেই বন্ধ হয়ে গিয়েছে। যে বিমান তার উৎপাদক দেশেই বাতিল গণ্য, সেই বিমান কেন আমাদের রাজধানীর মতো ঘনবসতিপূর্ণ এলাকার আকাশে প্রশিক্ষণের জন্য উড়ছিল? শুধু তাই নয়, বাংলাদেশের সামরিক বিমান দুর্ঘটনার ইতিহাস ঘাটলে দেখা যায় F-7 সিরিজের বিমান বারবার দুর্ঘটনার শিকার হয়েছে। 2008, 2015 এবং 2018 সালে বিভিন্ন সময়ে এই মডেলের বিমান বিধ্বস্ত হয়েছে আর কেড়ে নিয়েছে পাইলটের প্রাণ। সর্বশেষ দুর্ঘটনার আগে পর্যন্ত অন্তত 6টি দেশে F-7 সিরিজের বিমান 14টি দুর্ঘটনার শিকার হয়েছে বলে জানা গেছে। বারবার একই ধরনের বিমানের দুর্ঘটনা কেন ঘটছে? এই প্রশ্নগুলো যখন উঠছে, তখন সাধারণ যান্ত্রিক ত্রুটির ব্যাখ্যাটা আর সহজ থাকছে না। এখন শুধু ক্ষতিপূরণ নয়, মানুষ চাইছে স্বচ্ছতা এবং জবাবদিহিতা। তারা জানতে চাইছে এই ত্রুটির আসল উৎস কোথায়, যন্ত্রে
নাকি গোটা ব্যবস্থায়? যখন একটি বিমান আকাশ থেকে ভেঙে পড়ে, তখন কারণ হিসেবে মূলত দুটি বিষয় সামনে আসে: যান্ত্রিক ত্রুটি অথবা মানবিক ভুল। কিন্তু যখন একই মডেলের বিমান বারবার দুর্ঘটনার শিকার হয়, তখন বুঝতে হবে সমস্যাটা আরো গভীরে। সমস্যাটা তখন আর বিচ্ছিন্ন কোনো ত্রুটি থাকে না, হয়ে ওঠে একটি সিস্টেম বা ব্যবস্থার ব্যর্থতা। প্রথমেই আসা যাক রক্ষণাবেক্ষণের কথায়। একজন অবসরপ্রাপ্ত মেয়র জেনারেলের মতে, বাংলাদেশের বেশিরভাগ ফাইটার জেটই পুরনো। এগুলোকে সচল রাখতে যে ধরনের নিখুঁত রক্ষণাবেক্ষণ প্রয়োজন, তা কি আসলেই নিশ্চিত করা হচ্ছিল? পুরনো যুদ্ধবিমানের জন্য জরুরি খুচরা যন্ত্রাংশ কি সময় মতো এবং সঠিক মানের পাওয়া যাচ্ছিল? স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে, বিগত বছরগুলোতে বাংলাদেশের অস্ত্র আমদানি কমেছে। এর মানে কি এই যে আমরা পুরনো বিমানগুলোকেই কোনোভাবে জোড়াতালি দিয়ে চালাচ্ছিলাম, পাইলট আর সাধারণ মানুষের জীবনের ঝুঁকি নিয়ে? বিমান বাহিনীর প্রধান অবশ্য জানিয়েছেন, বিমানগুলোকে রক্ষণাবেক্ষণের কোনো আপোষ করা হয় না এবং এগুলোর লাইফ টাইম পার হয়ে যায়নি। এরপর আসে প্রশিক্ষণের প্রশ্ন। ঢাকা পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ শহর। এমন একটি শহরে আকাশে যুদ্ধবিমান প্রশিক্ষণের যৌক্তিকতা নিয়ে নগর পরিকল্পনাবিদ থেকে সাধারণ মানুষ সবাই প্রশ্ন তুলছে। উন্নত দেশগুলোতে সাধারণত জনবসতিহীন এলাকা বা সমুদ্রের উপর এই ধরনের উচ্চ ঝুঁকির প্রশিক্ষণ চালানো হয়। 2019 সালে পাকিস্তানের একটি সামরিক বিমান আবাসিক এলাকায় ভেঙে পড়ে 18 জন নাগরিকের মৃত্যু ঘটিয়েছিল। সেই ঘটনা থেকে শিক্ষা না নিয়ে কেন আমরা আমাদের রাজধানীর হৃদয় কেন্দ্রে এই ঝুঁকি জিইয়ে রেখেছিলাম? এর উত্তরে হয়তো বলা হবে, দেশের অপারেশনাল সক্ষমতা বজায় রাখতে এটা জরুরি। কিন্তু সেই সক্ষমতা রক্ষার মূল্য যদি হয় স্কুলের শিশুদের জীবন, তাহলে সেই নীতির কি পুনর্মূল্যায়ন জরুরি নয়? সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটি হলো স্কুল বা হাসপাতালের মতো স্থাপনার অবস্থান নিয়ে। বিমানবন্দরের এত কাছে একটি ব্যস্ত ফ্লাইং জোনের ঠিক নিচে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান বা হাসপাতাল নির্মাণের অনুমতি কিভাবে দেওয়া হলো? এই প্রশ্নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, রাজুক, সিভিল এভিয়েশন এবং শিক্ষা মন্ত্রণালয় একে অপরের দিকে আঙুল তোলে, কিন্তু দায় কেউ নেয় না। এই দুর্ঘটনার পর যে তদন্ত কমিশন হয়েছে, তারা হয়তো ফ্লাইং জোনে ভবন নির্মাণের আইন খতিয়ে দেখবে, কিন্তু তার আগেই প্রশ্নটা থেকেই যায়, আমাদের নগর পরিকল্পনা এবং প্রশাসনিক কাঠামো কি এতটাই দুর্বল যে একটি যুদ্ধবিমান আর একটি স্কুলের সহাবস্থানকে তারা নিরাপদ মনে করেছিল? এই সম্মিলিত ব্যর্থতার দায় কার? এই পর্যন্ত ভিডিওটি যদি আপনার মনে কোনো প্রশ্ন জাগিয়ে তোলে, যদি আপনিও মনে করেন যে এই বিষয়গুলো নিয়ে আরও খোলামেলা আলোচনা হওয়া উচিত, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ধরনের আরও গভীর বিশ্লেষণের মাধ্যমে আমরা একসঙ্গে প্রতিটি ঘটনার পিছনের সত্যকে খুঁজে বের করার চেষ্টা করব। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের এই কাজকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করে। এই ভয়াবহ ট্র্যাজেডির পর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এরপর কি? আমরা দেখছি সরকার তদন্ত কমিটি গঠন করছে, স্বচ্ছতার আশ্বাস দিয়েছে, কিন্তু বাংলাদেশের ইতিহাস বলে অনেক উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির রিপোর্ট দিনের আলো দেখে না, অথবা দেখলেও সুপারিশগুলো ফাইল চাপা পড়ে থাকে। সাধারণ মানুষের ভয়টা ঠিক এখানেই। এই দুর্ঘটনার পর শিক্ষার্থীরা 6 দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছে। তাদের দাবিতে শুধু ক্ষতিপূরণ নেই, আছে ঝুঁকিপূর্ণ ও পুরনো বিমান ব্যবস্থা বন্ধ করার দাবি এবং দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপের অঙ্গীকার। এই দাবিগুলো আসলে পুরো বাংলাদেশের মানুষের মনের কথা। তারা জানতে চাইছে, তাদের করের টাকায় কেনা সামরিক সরঞ্জাম কেন তাদের জীবন রক্ষার বদলে 31টি জীবন কেড়ে নেওয়ার কারণ হলো। বিশেষজ্ঞরা বলছেন, এই দুর্ঘটনা আমাদের জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থার দুর্বলতাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। একটি বড় বিপর্যয় মোকাবেলায় আমাদের প্রস্তুতি যে কতটা কম তা স্পষ্ট হয়ে উঠেছে। এই সমস্যার সমাধান একমুখী নয়, এর জন্য বহুমুখী পদক্ষেপ দরকার। প্রথমত, বিমান বাহিনীর আধুনিকায়ন। পুরনো দুর্ঘটনাপ্রবণ বিমানগুলোকে পর্যায়ক্রমে বাদ দিয়ে আধুনিক ও নিরাপদ বিমান আনতে হবে। এর জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ করতে হবে এবং সেই অর্থের স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, নাগরিক পরিকল্পনা এবং নিরাপত্তা প্রোটোকলের কঠোর প্রয়োগ। বিমানবন্দরের আশেপাশে এবং ফ্লাইট রুটের নিচে স্কুল, কলেজ, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণের অনুমতি দেওয়া বন্ধ করতে হবে। আর যেগুলো ইতিমধ্যে আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিতে হবে। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, জবাবদিহিতা। তদন্ত কমিটিকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে।
এবং তাদের রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করতে হবে। যদি কারো গাফিলতির প্রমাণ পাওয়া যায় তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কোনো ছাড় দেওয়া চলবে না, কারণ একটি ভুলের জন্য শত শত জীবন বিপন্ন হতে পারে, যার ক্ষতি অপূরণীয়। স্কুলের প্রাঙ্গণে পড়ে থাকা একটি বিধ্বস্ত বিমানের দৃশ্য এখন আর কাল্পনিক নয়, এটি আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার গভীরে থাকা অনেক ত্রুটির প্রতীক। এটি আমাদের মনে করিয়ে দেয় যে চকচকে অবকাঠামোর নিচে যদি নাগরিকের নিরাপত্তা আর জীবনের মূল্যায়ন কমে যায় তাহলে সেই উন্নয়ন অর্থহীন। ফ্লাইট ক্যাপ্টেন তৌকির ইসলাম হয়তো শেষ মুহূর্তে চেষ্টা করেছিলেন শত শত প্রাণ বাঁচাতে, কিন্তু যে সিস্টেমেটিক ভুলের কারণে তাকে এই অসম্ভব পরিস্থিতিতে পড়তে হয়েছে সেই ভুলের দায় কে নেবে? যে পুরনো বিমানটি তাকে চালাতে দেওয়া হয়েছিল, যে ঘনবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে তাকে উড়তে বলা হয়েছিল, যে স্কুলটিকে সেই এলাকার নিচে গড়ে উঠতে দেওয়া হয়েছিল, এই প্রতিটি সিদ্ধান্তই এক একটি ভুলের শৃঙ্খল। সুতরাং এই পরিস্থিতিটা এখন আর একটি গল্প নয়, এটি একটি সম্পন্ন হওয়া ট্র্যাজেডি এবং একটি সতর্কতা, একটি লাল সংকেত। এই সংকেত বলছে এখনই থামার সময়, এখনই সবকিছু নতুন করে ভেবে দেখার সময়। প্রশ্নটি এখন আর কিভাবে দুর্ঘটনা ঘটতে পারে তা নয়, আসল প্রশ্নটা হলো এই অব্যবস্থাপনা, এই উদাসীনতা, এই জবাবদিহিহীনতা সংস্কৃতি আর কতদিন চলবে? উত্তরটা আমাদের সকলেরই খুঁজতে হবে। নিশ্চিত করতে হবে যেন এমন কোনো ট্র্যাজেডির পুনরাবৃত্তি বাস্তবে কোনোদিন না হয়। তবুও আমরা মনে রাখবো এই ক্ষণস্থায়ী জীবনেও ভালোবাসা অমর। তাদের স্মৃতি বাঁচিয়ে রাখবো আর প্রতিজ্ঞা করব ভবিষ্যতে যেন কোনো ফুল ঝরে না যায়, কোনো স্বপ্ন পুড়ে না যায় আগুনে। আপনারা কি মনে করেন এই দুর্ঘটনার আসল দায় কার উপর বর্তাবে? আপনাদের মতামত আমাদের জানান কমেন্ট সেকশনে, কারণ এই আলোচনা থামতে দেওয়া যাবে না।